এখন পর্যায় সারণী নিয়ে আলোচনা শুরু করা যাক। এটা একটি নতুন চ্যাপ্টার। এই চ্যাপ্টারে আমরা পর্যায় সারণী, অতঃপর মৌলসমূহের পর্যায়ভিত্তিক ধর্ম এবং সবশেষে রাসায়নিক বন্ধন নিয়ে আলোচনা করব। তো প্রায় হাজার হাজার বছর আগে বা হাজার হাজার বছর ধরে মানুষের মনে একটা ধারণা তৈরি হয়েছিল যে এই সমগ্র মহাবিশ্ব মাত্র 4টি ভিন্ন ধরনের মৌলিক পদার্থ দিয়ে গঠিত। এগুলো হচ্ছে আগুন, পানি, মাটি এবং বায়ু। এবং এই ধারণা ছিল যে এই 4টির বিভিন্ন রকমের বিন্যাসের মাধ্যমে জগতের যাবতীয় যত পদার্থ আছে সেগুলো তৈরি হয়েছে। এবং অদ্ভুত বিষয়, মাত্র বিগত 400 বছর আগে থেকে মানুষের এই ধারণা ভাঙতে শুরু করে। মাত্র 400 বছর আগে থেকে মানুষ এই উপলব্ধি করতে শুরু করে যে এই 4টি আসলে কোনো মৌলিক পদার্থই নয়, বরং মৌলিক পদার্থের সংখ্যা আসলে আরও অনেক বেশি, প্রায় 100-র উপরে। এবং সেই মৌলিক পদার্থগুলো মানুষ যখন এই ধারণা ভাঙতে শুরু করে, তারপর থেকে খুব দ্রুত মৌলিক পদার্থগুলো আবিষ্কৃত হওয়া শুরু হয়। এবং মৌলিক পদার্থগুলো যখন আবিষ্কৃত হওয়া শুরু হয়, সেগুলোকে শ্রেণীবিন্যাস করারও একটা তাগিদ বিজ্ঞানীরা অনুভব করেন। কেননা 100-টির উপরে মৌলিক পদার্থকে আলাদা আলাদাভাবে তাদের ধর্ম এবং অন্যান্য বৈশিষ্ট্যগুলো এগুলো মনে রাখা খুব সহজ নয়, এবং এগুলো নিয়ে কাজ করাটাও খুব সহজ নয়। ফলে যখনই মৌলিক পদার্থ, নতুন নতুন মৌলিক পদার্থ আবিষ্কৃত হতে থাকে, তখনই একই সাথে সেগুলোকে শ্রেণীবিন্যাস করার প্রয়োজনীয়তাও দেখা যায়। এবং এই কাজে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্নভাবে তাদের নিজস্ব আঙ্গিকে এই মৌলিক পদার্থগুলোকে বিন্যস্ত করার চেষ্টা করেছেন। আমরা আপাতত সেইগুলো বিস্তারিত আলোচনা করব না। শেষ পর্যন্ত 1871 সালে রাশিয়ার বিজ্ঞানী দিমিত্রি মেন্ডেলিভ আধুনিক সময়ের গ্রহণযোগ্য একটি পর্যায় সারণী তৈরি করেন। সেই কারণে তাকে পর্যায় সারণীর জনক হিসেবে আখ্যা দেওয়া হয়। এখন আমরা মেন্ডেলিভের সেই পর্যায় সারণীটি দেখব। এটি হচ্ছে মেন্ডেলিভের সেই পর্যায় সারণী। তার পর্যায় সারণীর ভিত্তি হচ্ছে পারমাণবিক ভর। অর্থাৎ এখানে আমরা যদি এই ঘরগুলোতে লক্ষ্য করি, তাহলে দেখব যে তিনি পারমাণবিক ভরের ক্রমানুসারে, মানে 1-এর পরে 6, তারপর 9, তারপর 10, 12, 14, এভাবে পারমাণবিক ভরের ক্রমানুসারে এই মৌলগুলোকে সাজিয়েছেন। এবং এই মৌলগুলোকে এভাবে সাজানোর ফলে তিনি দেখতে পেলেন যে একটা নির্দিষ্ট সময় পর পর মৌলগুলোর ধর্ম পর্যায়ক্রমে আবর্তিত হচ্ছে, অর্থাৎ একই রকমের ধর্ম ফিরে আসছে। যেমন লিথিয়ামের পরে এটা পারমাণবিক ভর অনুযায়ী সাজানোর পরে, ফ্লোরিনের পরে আবার যখন সোডিয়ামে তিনি আসেন, তখন দেখা যায় যে লিথিয়ামের সাথে সোডিয়ামের ধর্মে বেশ মিল, এরপরে বেরিলিয়ামের সাথে ম্যাগনেসিয়ামের ধর্মের বেশ মিল। এভাবে পারমাণবিক ভর অনুযায়ী সাজাতে সাজাতে তিনি এই পরমাণুগুলোকে কতগুলো পর্যায় এবং সারণীতে বিন্যস্ত করেন, বা এটাকে আমরা শ্রেণী বলি। এটিকে আমরা যদি কলাম অনুযায়ী যাই তাহলে সেগুলো হচ্ছে শ্রেণী, আর আমরা যদি সারি অনুযায়ী যাই সেগুলো হচ্ছে পর্যায়। এবং তিনি এই কাজে বেশ সফল হয়েছিলেন, কারণ দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে কার্বন এবং সিলিকন একই ধর্ম বিশিষ্ট, এরা একই শ্রেণীতে অবস্থান করছে। নাইট্রোজেন, ফসফরাস এরা একই শ্রেণীতে অবস্থান করছে, যদিও কিছু কিছু ব্যতিক্রম আছে। সব ক্ষেত্রে তিনি হয়তো পুরোপুরি সফল হননি, যেমন পটাশিয়াম এবং কপারকে একই শ্রেণীতে জায়গা দিতে হচ্ছে। তবে তার সবচেয়ে বড় সাফল্য যে তিনি এমন কিছু, তার পর্যায় সারণী অনুযায়ী এমন কিছু মৌলিক পদার্থের ভবিষ্যৎবাণী করেন যেগুলো তখনও আবিষ্কৃত হয়নি। যেমন এখানে আমরা কিছু গ্যাপ দেখতে পাচ্ছি। এই গ্যাপগুলোতে যে মৌলগুলো বসবে সেগুলো তখন আবিষ্কৃত হয়নি, এবং তিনি যখন এই গ্যাপগুলো পেলেন, তখন তিনি ভবিষ্যৎবাণী করলেন যে এই গ্যাপগুলোতে ভবিষ্যতে এই পরমাণুগুলো আবিষ্কৃত হবে এবং এই স্থানগুলো পূর্ণ করবে। তবে তার সেই ভবিষ্যৎবাণী সব ক্ষেত্রে পুরোপুরি সঠিক ছিল না, কিন্তু এটা যথেষ্ট পরিমাণে সঠিক, অন্তত বিজ্ঞানীদের উদ্বুদ্ধ করার জন্য তিনি যথেষ্ট ভালোভাবে উদ্বুদ্ধ করেছিলেন। এবং পরবর্তীতে অধিকাংশই পরমাণু, এই গ্যাপে যে পরমাণুগুলো বসবে, এবং তিনি সেই সম্বন্ধে তাদের ধর্ম সম্বন্ধে যে ভবিষ্যৎবাণীগুলো করেছিলেন তার অধিকাংশই সঠিক বলে প্রমাণিত হয়েছে। এছাড়া তার এই পর্যায় সারণীতে কিছু ত্রুটি আছে। দেখা যায় যে সব ক্ষেত্রে ভর অনুযায়ী, ভরের ক্রম অনুযায়ী আমরা এখানে পরমাণুগুলোকে বসাতে পারছি না। যেমন আয়োডিনের ক্ষেত্রে, আয়োডিনের পারমাণবিক ভর হচ্ছে 127, আমরা দেখতে পাচ্ছি। টেলুরিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 128, কিন্তু এদেরকে
বৈশিষ্ট্য অনুযায়ী স্থান দিতে গিয়ে দেখা গেল যে টেলুরিয়ামকে আয়োডিনের আগে স্থান দিতে হচ্ছে, যদিও ভর টেলুরিয়ামের বেশি। এরকম কিছু সীমাবদ্ধতা সত্ত্বেও যেহেতু এই পর্যায় সারণীটি হচ্ছে আধুনিক পর্যায় সারণীর ভিত্তি, সে কারণে মেন্ডেলিভকে আধুনিক পর্যায় সারণীর জনক বলা হয়। কিন্তু তখনও পর্যন্ত তিনি যখন এই পর্যায় সারণীটি দিয়েছিলেন তখনও পর্যন্ত এখানে যেসব সংশয় রয়ে গেছে সেগুলো তখনও সমাধান হয়নি। কেন এখানে আয়োডিন ভর কম হওয়া সত্ত্বেও পরে বসাতে হচ্ছে, টেলুরিয়ামকে আগে বসাতে হচ্ছে, এই ধরনের কিছু বিষয় তখনও সমাধান হয়নি। পরবর্তীতে আমরা দেখব যে এই আরও কিছু রসায়নের আরও অগ্রগতির সাথে সাথে এই সমস্যাগুলো সমাধান হয়েছে। এরপরে 1913 সালে বিজ্ঞানী মোসলে পারমাণবিক সংখ্যা আবিষ্কার করেন এবং তখন দেখা গেল যে পারমাণবিক সংখ্যা এই পর্যায় সারণীর ক্রমের সাথে হুবহু মিলে গেল। অর্থাৎ এর আগে আমাদের যে সমস্যাটা ছিল পারমাণবিক ভর নিয়ে, যে পারমাণবিক ভর অনুসারে আমরা যদি এই মৌলগুলোকে সাজাই তাহলে কিছু কিছু ক্ষেত্রে তাদের ক্রম উল্টে যায়, কিন্তু পারমাণবিক সংখ্যা অনুযায়ী আমরা যদি এই মৌলগুলোকে সাজাই তাহলে দেখা যাচ্ছে যে তারা হুবহু একই পর্যায়ক্রমে সজ্জিত হয়। এখান থেকে আমরা এই ধারণা পেয়ে গেলাম যে পারমাণবিক সংখ্যাই হচ্ছে পর্যায় সারণীর মূল ভিত্তি। পারমাণবিক ভরের সাথে পারমাণবিক সংখ্যা যেহেতু পুরোপুরি মিল নাই, তাই পারমাণবিক ভর অনুসারে আমরা সাজালে এই পর্যায় সারণীতে আমরা পুরোপুরি অ্যাকুরেটলি এই পরমাণুগুলোকে বিন্যস্ত করতে পারি না। তাই পর্যায় সারণীর সূত্র পরিবর্তিত করে এভাবে দেওয়া হলো যে মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্ম তাদের পারমাণবিক সংখ্যা অনুযায়ী পর্যায়ক্রমে আবর্তিত হয়। এবং এখান থেকে আরেকটি জিনিস স্পষ্ট হলো যে আসলে পারমাণবিক সংখ্যা অনুযায়ী আমরা যদি সাজাই তাহলে খুব অদ্ভুতভাবে এদের ভৌত এবং রাসায়নিক ধর্ম পর্যায়ক্রমে আবর্তিত হচ্ছে। কাজে পর্যায় সারণী আসলে আমাদের শুধুমাত্র আমাদের ইচ্ছানুরূপ একটি সারণী নয়, বরঞ্চ এটা আসলে পরমাণুর নিজস্ব একটি বৈশিষ্ট্য। অর্থাৎ পরমাণুর বৈশিষ্ট্য অনুযায়ী হাইড্রোজেনের নিচে লিথিয়াম বসবে, লিথিয়ামের নিচে সোডিয়াম বসবে, সোডিয়ামের নিচে পটাশিয়াম বসবে, কিংবা নাইট্রোজেনের নিচে ফসফরাস বসবে। যেহেতু আমরা এই তালিকার সাথে পারমাণবিক সংখ্যার হুবহু মিল পেয়ে যাচ্ছি, কাজেই এটাকে এই পর্যায় সারণী জিনিসটিকে আমরা আসলে পরমাণুর বৈশিষ্ট্যই বলতে পারি বা মৌলিক পদার্থের বৈশিষ্ট্য বলতে পারি। কেননা এটা আমরা এখন আমাদের অগ্রগতির সাথে সাথে আমরা যে পরিমাণ তথ্য পেলাম তাতে দেখতে পেলাম যে আমরা আর এটাকে আমাদের নিজেদের মতো করে বিন্যস্ত করতে পারছি না, বরঞ্চ এটা অটোমেটিক্যালি যেন এভাবে বিন্যস্ত হয়ে যাচ্ছে। কিন্তু তখনও আমরা পারমাণবিক সংখ্যা অনুযায়ী যদি এগুলোকে সাজাই তারপরেও কিছু কিছু প্রশ্ন এখনও থেকে যায়। সেই প্রশ্নগুলো হচ্ছে কেন একটা নির্দিষ্ট সময় পর পর এদের ধর্মগুলো পর্যায়ক্রমে আবর্তিত হয়। যেমন কেন ফ্লোরিনের নিচে ঠিক একটি নির্দিষ্ট সংখ্যা পরে সোডিয়াম আসে এবং সোডিয়াম লিথিয়ামের সাথে একই ধর্ম প্রদর্শন করে, এবং সোডিয়ামের পরে ম্যাগনেসিয়াম কেন বেরিলিয়ামের সাথে একই ধর্ম প্রদর্শন করে। এই প্রশ্নগুলোর উত্তর তখনও পাওয়া যায়নি। পরবর্তীতে ইলেকট্রন বিন্যাস সম্পর্কে আরও বিস্তারিত জ্ঞান আমাদের যখন হাতে আসলো তখন আমরা হঠাৎ করে উপলব্ধি করলাম যে আসলে ইলেকট্রন বিন্যাস অনুযায়ী এই পরমাণুগুলোর ধর্ম হুবহু মিলে যাচ্ছে। অর্থাৎ আমরা যদি ইলেকট্রন বিন্যাস অনুযায়ী এগুলোকে এভাবে সাজাই তাহলে দেখা যাচ্ছে, তাহলে আমাদের কাছে এই জিনিসগুলো পুরোপুরি স্পষ্ট হয়ে যাচ্ছে কেন আমরা এভাবে পর্যায় সারণীতে একটা নির্দিষ্ট সময় পর পর এই ধর্মগুলো পুনরাবৃত্ত হয়। আমরা এখান থেকে জানতে পারি, এখন আমরা সবাই জানি যে একটি শ্রেণীতে প্রতিটি পরমাণুর বা প্রতিটি মৌলের পরমাণুর শেষ কক্ষপথের ইলেকট্রন বিন্যাস একই রকম থাকে, এবং আমরা যখন একটা পর্যায়ের বাম থেকে ডানে যাই তখন ইলেকট্রন বিন্যাসে শেষ কক্ষপথে ইলেকট্রন একটি করে বাড়তে থাকে, ফলে তাদের মধ্যে একটি পর্যায়ক্রমিক ক্রম পরিবর্তন দেখা যায়। এবং এই পর্যায় সারণীটি আধুনিক পর্যায় সারণীটিকে পুরোপুরি আমরা যদি ইলেকট্রন বিন্যাস চিন্তা করি তাহলে ইলেকট্রন বিন্যাস অনুযায়ী আমরা পুরোপুরি পর্যায় সারণীটিকে এবং তাদের মধ্যবর্তী প্রতিটি পরমাণুর ভৌত এবং রাসায়নিক ধর্মগুলিকে ইলেকট্রন বিন্যাসের আলোকে আমরা সম্পূর্ণভাবে ব্যাখ্যা করতে পারি। তাই আধুনিক পর্যায় সারণীর ভিত্তি বা সূত্র পরিবর্তিত করে এভাবে দেওয়া হয়: মৌলসমূহের ভৌত এবং রাসায়নিক ধর্ম তাদের ইলেকট্রন বিন্যাস অনুযায়ী ক্রম পরিবর্তিত হয়। এবং এখান থেকে আমরা এটাও বুঝতে পারি যে কেন এর আগে আমরা পারমাণবিক সংখ্যা অনুযায়ী সাজিয়ে এভাবে হুবহু পেলাম,
যেটা আসলে ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে সজ্জিত হওয়ার কথা। কারণ হচ্ছে ইলেকট্রন আসলে একটি পরমাণুতে ইলেকট্রন সংখ্যা আর তার পারমাণবিক সংখ্যা একই থাকে। ফলে আমরা যদি ইলেকট্রনের ব্যাপারটি নাও জানি, আমরা পারমাণবিক সংখ্যা অনুযায়ী সাজিয়েও একই ধরনের সারণী পেয়ে যেতে পারি। এখন আমরা সর্বাধুনিক যে পর্যায় সারণী সেটি নিয়ে আলোচনা করব। যেহেতু ইলেকট্রন বিন্যাসই হচ্ছে পর্যায় সারণীর মূল ভিত্তি, আমরা দেখব যে কিভাবে ইলেকট্রন বিন্যাস অনুযায়ী আমরা একটি পর্যায় সারণীর বিভিন্ন ব্লকগুলো পেয়ে থাকি এবং সেগুলোর বৈশিষ্ট্যগুলো আমরা কী কারণে ইলেকট্রন বিন্যাস অনুযায়ী তাদের বৈশিষ্ট্যগুলো আমরা পাই, একই শ্রেণীতে একই রকম বৈশিষ্ট্য পাই, বা কিভাবে একই পর্যায়ে আমরা যেতে যেতে তাদের ধর্মগুলো পরিবর্তিত হয়ে যায় ইলেকট্রন বিন্যাসের আলোকে, সেটা আমরা এখন আলোচনা করব। এই ছকটি হচ্ছে আধুনিকতম পর্যায় সারণী। আমরা লক্ষ্য করলে দেখব এটাকে আমরা বেশ কিছু কলাম এবং সারিতে ভাগ করতে পারি। এই কলামগুলোকে বলা হয় এক একটি শ্রেণী, মোট 18টি শ্রেণী আছে এখানে। আর সারিগুলোকে বলতে পারি আমরা এক একটি পর্যায়, এবং পর্যায়ের সংখ্যা হচ্ছে মোট 7টি। তাহলে আমরা পাচ্ছি 7টি পর্যায় এবং 18টি শ্রেণী, এবং এগুলোকে ইলেকট্রনের প্রবেশতার উপরে ভিত্তি করে আমরা কতগুলো ব্লকে ভাগ করতে পারি আমরা বিস্তারিত পরে আলোচনা করব। আগে কি কি ব্লকে ভাগ করতে পারি দেখে নিই। যেমন একেবারে বাম পাশের দুটি কলাম বা শ্রেণীকে আমরা বলি এস ব্লক মৌল। এখানকার মৌলগুলোকে আমরা বলি এস ব্লক মৌল, এবং এটা হিলিয়াম সহ, হিলিয়ামও এই এস ব্লক মৌলের অন্তর্গত থাকবে। একেবারে ডান পাশের গ্রুপ 3A থেকে 8A পর্যন্ত এই মৌলগুলোকে বলা হয় পি ব্লক মৌল, এবং মাঝের এই নীল অংশটুকু হচ্ছে, যেটা আসলে তৃতীয় পর্যায় থেকে চতুর্থ পর্যায় থেকে শুরু, এর আগে এই মৌলগুলোকে দেখা যায় না, এগুলো হচ্ছে পি ব্লক মৌল। আর এখানে নিচে আলাদা করে যে অংশটুকু দেখা যাচ্ছে, এই অংশটুকু হচ্ছে, দুঃখিত, এটি হচ্ছে ডি ব্লক মৌল। এই নীল অংশটুকু, পি ব্লক মৌল আলাদা এখানে। আর এই অংশটুকু হচ্ছে এস ব্লক, এফ ব্লক, দুঃখিত, এস ব্লক তো এখানে দেখানো হয়েছে। তাহলে এখন ব্যাখ্যা করি যে কেন এগুলোকে এভাবে এস, পি, ডি এবং এফ এই আলাদা ব্লকে ভাগ করা হয়। প্রথমে হাইড্রোজেন এবং হিলিয়ামে আমরা যদি এদের ইলেকট্রন বিন্যাস দেখি, আমরা দেখি যে হাইড্রোজেনের একটি ইলেকট্রন, এটি S1s অরবিটালে প্রবেশ করে। হিলিয়ামের ক্ষেত্রে পরের ইলেকট্রনটি 2s অরবিটালে প্রবেশ করে। এবং এভাবে আমরা যদি লিথিয়ামে দেখি, লিথিয়াম, বেরিলিয়াম, এই পুরো ব্লকের সবগুলো মৌলেরই শেষ ইলেকট্রনটি s অরবিটালে প্রবেশ করে। যেমন লিথিয়ামের শেষ ইলেকট্রনটি হচ্ছে 2s1, সোডিয়ামের 3s1, পটাশিয়ামের 4s1, রুবিডিয়ামের 5s1, সিজিয়ামের 6s1 এবং ফ্রান্সিয়ামের 7s1। অর্থাৎ এই সবগুলো মৌল, এই ব্লকের সবগুলো মৌলের শেষ ইলেকট্রনটি s অরবিটালে প্রবেশ করছে, তাই এদেরকে s ব্লক মৌল বলা হয়। এবং আমরা যদি এই শ্রেণীটিকে দেখি, যে শ্রেণীটির ইলেকট্রন বিন্যাস আমরা এখানে দেখালাম শেষ কক্ষপথের, প্রত্যেকটির শেষ ইলেকট্রনের বিন্যাস হচ্ছে S1, অর্থাৎ NS1, যেখানে n দিয়ে পর্যায়ের নাম্বারটি বোঝানো হয়। অর্থাৎ n দিয়ে n এর সংখ্যা থেকে, n এর মান থেকে আমরা এটা কততম পর্যায়ে সেটি বুঝতে পারছি। কাজে আমরা দেখতে পাচ্ছি যে এই এক একটি শ্রেণীর প্রতিটি পর্যায়ের ইলেকট্রনের বিন্যাস একই রকম, এবং সেটি হচ্ছে প্রথম গ্রুপ 1 এর জন্য S1, গ্রুপ 2 এর জন্য S2, সেটি 2s2 হবে, 3s2 হবে, 4s2 হবে, এভাবে 7s2 পর্যন্ত যাবে। এই কারণে এই শ্রেণীটিকে গ্রুপ 2A তে রাখা হয়েছে। এবং এরপরে আমরা যদি লিথিয়াম, বেরিলিয়াম, বোরনে যাই, বোরনের শেষ ইলেকট্রনটি পি অরবিটালে প্রবেশ করছে। আমরা এর আগে যখন বোরনের ইলেকট্রন কনফিগারেশন দেখেছিলাম, আমরা জানি যে 1s2, 2s2, 2p1।
কার্বনের 2p2, অর্থাৎ বোরন থেকে নিয়ন পর্যন্ত যতগুলো মৌল আছে তাদের শেষ ইলেকট্রনটি পি অরবিটালে প্রবেশ করছে। নিয়নে গিয়ে আমরা পাই 2p6, ফ্লোরিনে পাই 2p5। এভাবে শেষ ইলেকট্রনটি আমরা এখানে দেখতে পাচ্ছি যে এইসব মৌলের শেষ ইলেকট্রনটি পি অরবিটালে প্রবেশ করছে, এবং এটা আমরা যদি পর্যায়ে ধরে নামতে থাকি তাহলে সবগুলোর ক্ষেত্রে একই রকম পাবো। যেমন আমি যদি এই গ্রুপ 3 এ দেখি তাহলে দেখতে পাবো এদের ইলেকট্রন বিন্যাস হচ্ছে, আমরা শুধু শেষ কক্ষপথের ইলেকট্রন বিন্যাস দেখাই। যেমন বোরনের শেষ কক্ষপথের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2p1, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে 3p1, গ্যালিয়ামের ক্ষেত্রে 4p1, ইন্ডিয়ামের ক্ষেত্রে 5p1, টাইটেনিয়ামের ক্ষেত্রে দুঃখিত এটি হচ্ছে থ্যালিয়ামের ক্ষেত্রে 6p1। এর পরের মৌলটি এখন আবিষ্কৃত হয়নি, বা এটা তেজস্ক্রিয় আবিষ্কৃত হয়েছে, কিন্তু এটা কেবলমাত্র খুব অল্প সময়ের জন্য বিদ্যমান থাকে, তাই এটা নিয়ে আলাদাভাবে চর্চা করা হয় না। যাই হোক, আমরা দেখতে পাচ্ছি যে একটি শ্রেণীতে প্রত্যেকটি মৌলের শেষ কক্ষপথের ইলেকট্রন একই, তাই এদেরকে একই শ্রেণীতে রাখা হয়েছে। একইভাবে কার্বনের ক্ষেত্রে আমরা পাই 2s2, 2p2। এখানে প্রত্যেকটিতে 2s2 যুক্ত থাকবে, আমরা শুধুমাত্র পি অরবিটালটি দেখিয়েছি। যাই হোক, তাহলে যেহেতু এদের শেষ কক্ষপথের ইলেকট্রন বিন্যাস একই রকম, তাই এদেরকে একই শ্রেণীতে রাখা হয়, এবং যেহেতু এই ব্লকের সবগুলো মৌলের পরমাণুর ক্ষেত্রে পি অরবিটাল শেষ ইলেকট্রনটি পি অরবিটালে প্রবেশ করছে, তাই এদেরকে পি ব্লক মৌল বলা হয়। একইভাবে এই অংশটুকুর যতগুলো মৌলের পরমাণু আছে সবগুলোতে ডি অরবিটাল ইলেকট্রন প্রবেশ করে। একইভাবে আমরা যদি এফ ব্লক মৌলগুলোকে দেখি তাহলে দেখব যে এই এফ ব্লক মৌলগুলোর শেষ ইলেকট্রনটি এফ অরবিটালে প্রবেশ করে, তাই এগুলোকে এফ ব্লক মৌল বলা হয়। এগুলোকে আসলে এই স্থানে আলাদাভাবে আমরা এটাকে আরো একটু সম্প্রসারণ করে যদি এগুলোকে সরিয়ে দেই তাহলে এখানে আমি আরো কতগুলো শ্রেণী তৈরি করতে পারি। প্রত্যেকটি শ্রেণী হচ্ছে এরকম একটি শ্রেণী, যেগুলোকে আমি এখানে পাশাপাশি স্থাপন করতে পারি, কিন্তু সেই ক্ষেত্রে এই পর্যায় সারণীটিকে অনেক বিবর্ধিত করতে হবে। তাই সুবিধার জন্য এই এস ব্লক মৌলগুলোকে আলাদাভাবে দেখানো হয়। শুধুমাত্র প্রতিটি সারির প্রথম মৌলটিকে মূল পর্যায় সারণীতে বসানো হয়, ল্যান্থিনিয়াম, এবং সপ্তম পর্যায়ে অ্যাক্টিনিয়াম বসানো হয়, এবং ধরে নেওয়া হয় যে এইখানে এই বাকি মৌলগুলো বিদ্যমান, যদিও নিচে আলাদাভাবে দেখানো হচ্ছে, এবং এদের প্রথম সারিটিকে ল্যান্টানাইট সারি এবং পরের সারিটিকে অ্যাক্টিনাইট সারি বলা হয়। এবং এই ল্যান্থানিয়ামের শুরু থেকে শেষ পর্যন্ত একটি করে ইলেকট্রন এস অরবিটালে প্রবেশ করে। মোট এফ অরবিটালে 7টি এফ অরবিটালে 14টি ইলেকট্রন প্রবেশের পর তারপরে ডি অরবিটালে ইলেকট্রন প্রবেশ করতে থাকে, এবং এরপর আবার পি অরবিটালে ইলেকট্রন প্রবেশ করতে থাকে। পি অরবিটাল ভরে যাওয়ার পরে পরবর্তী পর্যায়ে আবার এস অরবিটালে ইলেকট্রন প্রবেশ করতে থাকে, এবং এইভাবে আমরা দেখতে পাই যে পুরোপুরি আমাদের আধুনিক যে পর্যায় সারণীটি আছে সেটি পুরোপুরি আসলে ইলেকট্রন বিন্যাসের উপর নির্ভরশীল, এবং ইলেকট্রন বিন্যাসের উপর নির্ভর করে আমরা এই পর্যায় সারণীটি পাই। এবং জগতের যত মৌল আছে এবং সেই সাথে যত যৌগ আছে সবগুলোর আসলে ভৌত এবং রাসায়নিক ধর্ম নির্ভর করে ইলেকট্রন বিন্যাসের উপরে। তাই ইলেকট্রন বিন্যাসে আসলে পর্যায় সারণী এবং এখানকার যে মৌলগুলো আছে তাদের ভৌত এবং রাসায়নিক ধর্মের মূল ভিত্তি।